নমস্কার। এবং অমিতাভ নিয়ে চলে এলাম আমি অমিতাভ আবার আপনাদের সঙ্গে। এবং অমিতাভ আজকে শুরু করব, কারণ শহরের বুকে যখন শীত এসে কড়া নাড়ে, আপনাকে সুপ্রভাত জানায়। সেই মুহূর্তে আমাদের বঙ্গজীবনে নতুন করে ব্যাগপত্তর বাঁধা শুরু হয়। বেড়াতে যেতে ভালোবাসে না এমন বাঙালি আপনি খুব কম দেখতে পাবেন, বা খুঁজেই পাবেন না হয়তো। এমন অনেক মানুষ আছেন যারা বছরে আলাদা করে টাকা জমান শুধু বছরে অন্তত দুই একবার ঘুরতে যাওয়ার জন্য। থাকার জায়গা যেমন হয় হোক না, কিন্তু বেড়ানোটা চাই। আসলে এটাই সত্যি কথা। এই পৃথিবীতে আমরা কতটুকুই বা দেখতে পাই বা দেখা সম্ভব হয়, তাই যতটুকু জীবন আছে নিংড়ে তাকে উপভোগ করুন। এই বেড়ানোর কথায় মনে পড়ে গেল, যাবেন নাকি একটা অ্যাডভেঞ্চারে? একটা জায়গা যা গুগলের ম্যাপে অনেকগুলো জুম করে অনেকবার জুম করার পর সেই জায়গাটি নজরে আসে। জায়গাটি একটি দ্বীপ, এবং সেই দ্বীপটি, সেখানে বাসিন্দার সংখ্যা হচ্ছে 270 জন। কি করছে এই 270 জন এই একটা দ্বীপে? কেনই বা রয়েছে তারা? এর জন্য আপনাদেরকে জানতে হবে দ্বীপটির নাম কি। দ্বীপটির নাম হচ্ছে এডিনবার্গ অব দ্য সেভেন সিজ। এবং এই দ্বীপটি মূলত ব্যবহার করা হতো যখন ইউরোপ থেকে পণ্যবাহী জাহাজ ভারত বা মধ্যপ্রাচ্যের দিকে যাতায়াত করত। তখন এই দ্বীপে লোকে এসে ওই জাহাজ থেকে নামতো, থামতো, বিশ্রাম নিত, জল এবং খাবার নিত এই দ্বীপ থেকে। তার জন্য এই দ্বীপটি ব্যবহার হতো। এবং আফ্রিকা থেকে আর্জেন্টিনা যাওয়ার সময়ও এই দ্বীপটা ব্যবহার করা হতো। অর্থাৎ এটা ছিল একটা জংশন, যেখান থেকে খাবার, জল বা বিশ্রাম বা প্রয়োজনীয় জিনিস নিয়ে আবার তারা জাহাজে ফেরত যেতেন। এরকম একটা দ্বীপে হঠাৎ করে ওই যারা দেয়া নেয়া করতেন এখান থেকে জিনিসপত্র, তাদের মধ্যে কয়েকজন এখানে থেকে যান। এই থেকে যাওয়া কয়েকজনের আস্তে আস্তে তারা বসতি তৈরি করেন। আরো কয়েকজন নতুন মানুষ এসে যোগ দেন। এইভাবে 150 বছর ধরে একটা দ্বীপ টিকে রয়েছে কেবলমাত্র কয়েকজন মানুষকে কেন্দ্র করে একটা অদ্ভুত জীবনযাত্রায়। যারা ওই যে বললাম না, অ্যাডভেঞ্চার ভালোবাসেন, বেড়াতে যাব কিন্তু একটু অন্য কোথাও যাব, যে জায়গাগুলোতে সবাই পৌঁছায়নি সেই জায়গাগুলোতে যাব। নতুন নতুন জায়গাতে একটা আলাদা অনুভূতি নিয়ে সেই আবিষ্কারের লক্ষ্যে অনেকেই বেরিয়ে পড়েন বাড়ি থেকে। কেউ মোটর সাইকেলে, কেউ গাড়িতে, কেউ সাইকেলে, কেউ বিভিন্ন ধরনের যানবাহনে। সেই রকমই একটা ঠিকানা আপনাদের দিচ্ছি আজকে। যে দ্বীপটি, এই আপনাদের এতক্ষণ কথা বললাম, সুয়েজ খাল যখন চালু হয়ে গেল তখনও কিন্তু এই দ্বীপে ইউরোপ থেকে আর্জেন্টিনা যাওয়ার পথে জাহাজ কম চললেও কিছু মানুষ যাতায়াত করতো, এবং আফ্রিকা থেকে আর্জেন্টিনা যাওয়ার পথে তারা এখানটাতে থামতো। 150 বছর ধরে এই দ্বীপটি এইভাবেই টিকে রয়েছে। হ্যাঁ, একবার কেবলমাত্র 1961-62 সাল নাগাদ এই দ্বীপের পাশে একটি আগ্নেয়গিরি আছে, সেখান থেকে লাভা বেরিয়ে আসার কারণে, অগ্নুৎপাতের কারণে ব্রিটেনে সেখান থেকে সেই 270 জন বা 250 জন মানুষকে সরিয়ে নেওয়া হয় 2 বছরের জন্য। কিন্তু 2 বছর পর তারা আর থাকতে চাননি আমাদের এই সমস্ত আধুনিক সুবিধাযুক্ত শহরে। তারা ফিরে গিয়েছিলেন তাদের সেই আলুর ক্ষেতে একমাত্র কাজ করা মানুষগুলো, ভালো থাকা মানুষগুলো বেঁচে থাকার কারণে। এবং সেই মানুষগুলোই ওখানে একটাই কাজ, প্রচুর জমিতে আলু ক্ষেত। তারা ওই 270 জন যারা থাকেন তারা মূলত ওই আলু ক্ষেতেরই সমস্ত চাষবাস করেন। কি আছে জানেন এই দ্বীপটাতে? এই দ্বীপটাতে একটা আছে বড় রাস্তা, যে রাস্তা ওই 270 জনের যাদের যাদের বাড়ি আছে তাদের বাড়ির পাশ দিয়ে গিয়ে সোজা মিশেছে ওই আলুর ক্ষেতে। আছে একটা ছোট্ট বাস, আছে কয়েকটা সরকারি গাড়ি, কয়েকটা প্রাইভেট গাড়ি এবং বাইক, আর আছে একটা ডিপার্টমেন্টাল স্টোর, 2টো হাসপাতাল,
একটা পুলিশ স্টেশন, একটা ফায়ার ব্রিগেড আর একটা টাউন অ্যাডমিনিস্ট্রেশনের অফিস। আর এই দ্বীপের যে সমস্ত রসদ আসে, জিনিসপত্র আসে, সেগুলোকে আনতে হয় কেপ টাউন থেকে। কত দূরত্ব জানেন কেপ টাউনের এই দ্বীপ থেকে? মাত্র 2700 কিলোমিটার। তারপরেও এখানে মানুষ থাকেন, বাঁচেন, জীবনকে উপভোগ করেন এবং আরামসে বেঁচে আছেন। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের সন্ধান দিলাম এই দ্বীপটার। নামটা মনে থাকবে তো? এডিনবার্গ অফ দ্য সেভেন সিজ। কেপ টাউন থেকে মাত্র 2700 কিলোমিটার দূরে। পারলে একবার এই জীবনে ঘুরে আসবেন। এই অ্যাডভেঞ্চারটা অন্য কিছুর সঙ্গে কিছুতেই এক করা যায় না। তাই যারা অ্যাডভেঞ্চার প্রিয়, বেড়াতে ভালোবাসেন, বিদেশে যান, তাদের আরেকটা সুলুক সন্ধান দিলাম। প্রায় 150 বছর ধরে যে দ্বীপ অনেক ইতিহাসকে রক্ষা করছে, সেই 270 জনের সঙ্গে অন্তত জীবনে একবার এই প্রায় 1000 কোটির মানুষের জীবনযাত্রার ফাঁকে একবার গিয়ে অন্তত সাক্ষাৎ করে আসবেন। কে বলতে পারে এই অভিজ্ঞতাটা তো সবার হয় না। চলুন আজকের এবং অমিতাভ শেষ করব একটা মজাদার বিষয় নিয়ে। প্রাত্যহিক জীবনে আমাদের প্রত্যেকের জীবনের সব থেকে বড় যে সমস্যাটার মুখোমুখি হতে হয়, সমাজ জীবনে, পরিবার জীবনে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমাকে, আপনাকে বা আমাদের সবাইকে নিয়ে কত না ব্যঙ্গ বিদ্রূপ করে। যদি আপনার একটু বয়স হয়ে গেল, বিয়ে হয়নি, যদি আপনার একটু বয়স হয়ে গেল আপনি সেই অর্থে সফল হননি, যদি আপনার একটু বয়স হয়ে গেল আপনি একটা বাড়ি বা একটা ফ্ল্যাট কিনতে পারেননি, যদি আপনার একটু বয়স হয়ে গেল আপনি সেই অর্থে যে কাজে আছেন যুক্ত সেখানে সুনাম অর্জন করতে পারেননি, হতাশা, অবসাদ, গ্লানি এগুলো আমাদের ঘিরে ধরে। তার কারণ আপনি কখনো এগুলোকে আমন্ত্রণ জানান না। এগুলো আপনাকে চাপিয়ে দেয় সমাজ, সমাজের পারিপার্শ্বিক জীবনযাত্রার কিছু মানুষ এবং সব থেকে বেশি আপনার পরিবার। আপনি যে পরিবারের মধ্যে থাকেন সেই মানুষগুলো মূলত বেশিরভাগ আমাদেরকে সব থেকে বেশি অবহেলা, সব থেকে বেশি অপমান, সব থেকে বেশি তোমার দ্বারা কিছু হবে না এই প্রশ্ন মানে জর্জরিত করতে থাকেন দিনরাত, আর তুলনা টানেন অন্যদের সঙ্গে, তাই না? তাহলে আপনাদের মানে আমার মতো যারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন, সফল হওয়ার জন্য কোনো বয়স তাদের নির্দিষ্ট করে কোনো ডিকশনারিতে লেখা নেই। আপনাদের জন্য, আমাদের সকলের জন্য, যারা লড়াই করছেন তাদের সকলের জন্য, যারা এই ধরনের প্রশ্নমানের মুখে জর্জরিত হচ্ছেন দুবেলা, তাদের জন্য শুধু বলবো ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আপনার 30, 40, 50 বছরে পৌঁছানোর পর যদি কেউ বলে আপনি সফল হননি, আপনি এটা পারেননি, ওটা পারেননি, ওটা করতে পারেননি, কি করেছেন জীবনে, আপনি শুধু জেনে রাখবেন পৃথিবীর অন্যতম বিখ্যাত লেখক টলস্টয়, তিনি সাইকেল চালানো শিখেছিলেন মাত্র 67 বছর বয়সে। মাত্র 67 বছর বয়সে সাইকেল চালানো শেখেন শিল্পী, লেখক টলস্টয়। আরেকজন বিখ্যাত শিল্পীর নাম বলি, তার নাম হচ্ছে পাবলো পিকাসো। হ্যাঁ, জীবনের একটা বড় কাজ, অনেকেই বলেন 20তেই বুড়ি, এখনো বিয়ে করলে না। 76 বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন, পাবলো পিকাসো। তা আপনার আর কি বয়স? বয়সকে কখনো বেশি গুরুত্ব দেবেন না। সফল যে কোনো মুহূর্তে হতে পারেন, সাফল্যের কোনো বয়স নেই। হ্যাঁ, দেখুন সব থেকে বেশি বয়সে নোবেল পেয়েছেন কে? তার নাম হচ্ছে লিওনিদ হুরউইজ। লিওনিদ হুরউইজ মাত্র 90 বছর বয়সে নোবেল পুরস্কার পান। সব থেকে বেশি বছর বয়সে অস্কার পুরস্কার কে পেয়েছেন জানেন? কত বছর বয়সে? মাত্র 85 বছর বয়সে। হ্যাঁ, মাত্র 85 বছর বয়সে অস্কার পুরস্কার পান সবার প্রথম। তার নাম
ইমানুয়েল রিভা। ইমানুয়েল রিভা 85 বছর বয়সে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন একজন, আর ইনি পেয়েছেন 85 বছর বয়সে অস্কার। আর নোবেল পেয়েছেন, ক্ষমা করবেন, 90 বছর বয়সে। তিনি হচ্ছেন লিওনিদ হুরউইচ। তাহলে আপনি 40-50 ব্যর্থতাকে ডেকে নিলেন, আঁকড়ে নিলেন আপনার জীবনে কিচ্ছু হবে না বলে এই শব্দ নামক একটা জ্যাকেটকে। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় সেটা গায়ে চাপিয়ে বসে আছেন না। তাহলে আপনাদের অবশ্যই জানতে হবে আরো বেশ কিছু মানুষের কথা। সব থেকে বেশি বছর বয়সে অনেকে অনেক কিছু করেছেন। আমরা কেউ দার্জিলিং, সিকিম এই সমস্ত সান্দাকফু বেড়াতে যাওয়ার কথা ভাবলেই অনেকে বলেন, দৌড় বাবা, তোর 40-50 বছর বয়স হয়ে গেছে, তুই পাহাড়ে উঠবি? হ্যাঁ, ওখানে অক্সিজেন লেভেল কম, মরবি নাকি গিয়ে অসুস্থ হয়ে? আপনাদের বলে রাখি, আরে পাহাড় নয়, এভারেস্টের চূড়ায় উঠেছেন সব থেকে বেশি বয়সে সেই মানুষটার নাম জানেন? ইউকিরো মুইরা। মাত্র 81 বছর বয়সে এভারেস্টে চড়েছেন। বেশি বয়স কাকে বলবেন আপনি? মাত্র 81 বছর বয়সে যিনি এভারেস্টের চূড়ায় উঠতে পারেন তাকে কি বলবেন? আসলে আপনার ইচ্ছা শক্তিটা সব থেকে বড়। তাই আপনাদের এই প্রশ্ন মানে জর্জরিত হওয়ার হাত থেকে বারবার এই ভিডিওটা চালাবেন এই মানুষগুলোর কথা জানার জন্য, যে এনারা যদি পারেন এই বয়সে, তাহলে আমি তো সবেমাত্র জন্মেছি তাদের বয়সের হিসাবে। হ্যাঁ, আরেকজন মানুষের নাম বলি, সাহিত্যে সব থেকে বেশি বয়সে নোবেল পেয়েছেন, তার নাম ডরিস লেসিং। 88 বছর বয়স, 88। 88 বছর বয়সে ডরিস লেসিং সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। আপনার কত হলো? এত অল্পতে হার ছেড়ে দেবেন? এত অল্পতে আমার দ্বারা হবে না ভেবে এই চিন্তা করতে করতে অবসাদগ্রস্ত হয়ে দড়ি দড়ি ঝুলে পড়বেন? দড়ি গলায় লাগিয়ে ঝুলে পড়ার আগে একবার ভাববেন না আপনি কি কি করতে চেয়েছিলেন, আপনি কি কি করতে পারেননি, আপনার কোথায় কোথায় পৌঁছানোর কথা ছিল? সমুদ্রের ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত কিংবা পাহাড়ের সামনে দাঁড়িয়ে সূর্য উদয় দেখার কথা ছিল, আপনার আইফেল টাওয়ারটা দেখার ইচ্ছে ছিল, আপনার জঙ্গল পাহাড়ের মধ্যে গিয়ে অঝরে ঝরা বর্ষাকে দেখার কথা ছিল। কে কি বললো এই কথার মধ্যে নিজেকে নাকপাশে না জড়িয়ে এই মানুষগুলোর কথা ভাবুন যাদের কথা বললাম, যারা 70-80 বছর বয়সেও পৃথিবীতে ইতিহাস তৈরি করেছেন। জীবনটা A+B² নয়। যদি তাই হতো তাহলে কলেজ থেকে ড্রপ আউট বিল গেটস পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হতে পারতেন না। জীবনটা A+B² আটকে নেই। যদি থাকতো তাহলে মার্ক জুকেরবার্গ তিনি বিশ্ববিদ্যালয় থেকে ইস্তফা দেওয়ার পরে সেই বিশ্ববিদ্যালয়ে 10 বছর পরে এসে অনারারি ডক্টরেট পেতেন না। জীবনটা অঙ্কের মার্কশিটের সেই কাগজের মতো নয়। জীবনটা একটা যাত্রা, একটা জার্নি। লাইফ ইজ এ জার্নি, নট ডেস্টিনেশন। যারা মনে করেন আপনার দ্বারা কিচ্ছু হবে না, তাদেরকে ভুল প্রমাণিত করার জন্য আপনি লেগে থাকুন। লাগে রহো মুন্না ভাই। 40-50-60 বছর বয়সে অনেক কিছু মানুষ করতে পারেননি। অমরেশ পুরী, তিনি 45 বছর বয়সের দোরগোড়ায় দাঁড়িয়ে প্রথম সিনেমায় আসেন। বোমার ইরানি, শ্রীরাম লাগু, কতজনের নাম বলুন। আপনাকে তির্যক দৃষ্টি হেনে বা অঙ্গুলি নির্দেশ করে যারা বলেন আপনার দ্বারা কিচ্ছু হবে না, শুধু মনে মনে বলুন লাগে রহ মুন্না ভাই, মুচকি আসুন। 65 বছর বয়সের পর পণ্ডিত রবিশঙ্কর তার জীবনের সব থেকে বড় বড় দামি দামি বিশ্ববিখ্যাত কম্পোজিশনগুলো তৈরি করেছে। সংখ্যা দিয়ে জীবন বিচার করতে যাবেন না। শুনুন, যে মানুষটাকে আমরা মনে করছি যে মানুষটা সফল নয়, আসলে সেই মানুষটা অপদার্থ বা অযোগ্য নয়। সাফল্য শুধু তার বাড়ির ঠিকানাটা খুঁজে পায়নি, সে তার জায়গায় যথেষ্ট প্রতিভাবান। আমরা জীবনটাকে কয়েকটা গতে বাঁধা একটা শুধু ম্যাপের কয়েকটা বিন্দু হিসাবে দেখতে শুরু করেছি। তাই আপনারা যারা লড়াই করছেন
নানান ক্ষেত্রে যখন উপহাসের শিকার হচ্ছেন, অবহেলার শিকার হচ্ছেন আপনার পারিপার্শ্বিক মানুষজনের থেকে, তখন শুধু নিজেকে বলুন, লাগে রহো মুন্না ভাই, দড়ি ধরে ঝুলে পড়ার কোনো কারণ নাই। আপনি প্রমাণ করার জন্য সংখ্যা তত্ত্বের নয়, আপনার প্রতিভার উপর ভরসা রাখুন। হ্যাঁ, মার্ক জুকারবার্গ যদি পারেন, বিল গেটস যদি পারেন, 67 বছর বয়সে যদি টলস্টয় সাইকেল চালানো শিখতে পারেন, যদি পাবলো পিকাসো 76 বছর বয়সে বিয়ে করতে পারেন, যদি অস্কার পুরস্কার প্রাপক 85 বছর বয়সের ইমানুয়েল রিভা তিনি সেই পদক পেতে পারেন, যদি আমাদের জীবনে ইউকিরো মুইরোর মতো মানুষ 81 বছর বয়সে এভারেস্টে উঠতে পারেন, তো আপনি কেন নন? আপনিও পারবেন। অন্যের কথায় প্রভাবিত হয়ে নয়, যদি নিজের উপর ভরসা থাকে তাহলে আজকে থেকে অন্যের কথা শোনা বন্ধ করে দিন। কালা হয়ে যান, বোবা হয়ে যান। সফল হতে গেলে কিচ্ছু লাগে না, শুধু যেটা লাগে সেটা হচ্ছে আপনার অদম্য ইচ্ছা। দুনিয়ার বিরুদ্ধে গিয়েও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কিন্তু ওই বিবাহ আইন প্রণয়ন করতে পেরেছিলেন, যখন বাঙালিরা 32,000-এরও বেশি তার বিরুদ্ধে স্মারকলিপি জমা দিয়েছিল, আর বিদ্যাসাগরের পক্ষে কেবলমাত্র 1,000 জন। রাজা রামমোহন রায় সমাজের বিরুদ্ধে গিয়েও সতীদাহ প্রথা রোধ করতে পেরেছিলেন। কত অপমান, কত অত্যাচার! আমি আপনি কি সেই অত্যাচারের সামান্যতম পেয়েছি? তাহলে কেন ঘাবড়াচ্ছেন? কে কি বললো ভাবার দরকার নেই। আপনি যদি জানেন আপনি সঠিক, তাহলে লাগে রহো মুন্না ভাই। হ্যাঁ, লাইফ ইজ আ জার্নি, নট ডেস্টিনেশন। জীবনটা কখনোই একটা গন্তব্যের নির্দিষ্ট হতে পারে না, জীবনটা যাত্রার। তাই হাল ছেড়ে দেবেন না। বহু মানুষ আছেন যাদের জীবনযাত্রায়, তাদের আত্মজীবনীতে তারা বলেছেন যে আমরা এত পজিটিভ, এত কিছু করতে পেরেছি কারণ সমাজ সব থেকে বেশি নেগেটিভিটি আমাদেরকে উপহার দিয়েছে। তাই অঙ্কের তত্ত্বে নয়, সংখ্যা তত্ত্বের নয়, সমাজের মানুষ কি বললো তাই নিয়ে ভাববেন না। আপনি তো জানেন আপনি কি করার জন্য এসেছেন। হাল ছেড়ে দেবেন না। লাগে রহো মুন্না ভাই। লাইফ ইজ এ জার্নি, নট ডেস্টিনেশন। তাই লড়াইতে থাকুন। আর এই মানুষগুলোর কথা কেন বললাম জানেন? কারণ এদেরকে মানুষ অপমান করেছেন, অবহেলা করেছেন, উপহাস করেছেন। তাই দুনিয়া যদি আপনার উপরে হাসে তাহলে জানবেন আপনি একদিন ইতিহাস তৈরি করতে চলেছেন। নিজের উপর ভরসা রাখুন। জীবন মানে যাত্রা, কখনোই নির্দিষ্ট গন্তব্য নয়। আজকের মতো এবং অমিতাভ শেষ করছি। আগামী পর্ব আবার নতুন কিছু কথা নিয়ে কিংবা নতুন কোনো না জানা কথা নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য লড়াইতে থাকুন, হাল ছেড়ে দেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সচেতন থাকুন। আর হ্যাঁ, বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।